আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা গত পর্বে প্যারাচুম্বকত্বের ল্যাঙ্গেভিন তত্ত্ব বা ক্লাসিক্যাল থিওরি পড়েছিলাম। তো আজকের পর্বে আমরা কোয়ান্টাম থিওরি অফ প্যারাম্যাগনেটিজম বা প্যারাচুম্বকত্বের কোয়ান্টাম তথ্য আলোচনা করব এবং সেখান থেকে কুড়ি নিয়ম প্রতিপাদন করব। তো তোমরা সকলেই জানো যে কোনো অ্যাটম ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে এবং প্রত্যেক অ্যাটমের সাথে একটি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অ্যাসোসিয়েটেড থাকে। তো আমরা গত ক্লাসেও দেখেছি যে কোনো একটা অ্যাটমের ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোলগুলো ওরিয়েন্টেড থাকে সেগুলো যদি এলোমেলোভাবে ওরিয়েন্টেড থাকে বা সাজানো থাকে এবং সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ড অনুপস্থিত থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটাইজেশন 0 আসে। কারণ হচ্ছে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। কিন্তু যখন আমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবো তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টগুলো একটি দিকে ওরিয়েন্টেড থাকে এবং সেখানে নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নট ইজ ইকুয়াল টু 0 আসবে এবং এখানে ম্যাগনেট ক্রিয়েট হবে। তো প্যারাম্যাগনেটিকের যে ক্লাসিক্যাল থিওরিটা রয়েছে অর্থাৎ ল্যাঙ্গেভিন থিওরি অফ প্যারাম্যাগনেটিজমে আমরা দেখেছি যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের যে প্যারাম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটি রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ সেখানে আমরা পেয়েছিলাম কাইয়ের মানটা কাই ইজ ইকুয়াল টু হচ্ছে C/T, অর্থাৎ টেম্পারেচারের সাথে এই সাসেপ্টিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল। আর এই যে সূত্রটা রয়েছে এই সূত্রটাকে আমরা বলি হচ্ছে কুরি সূত্র, যেখানে সি হচ্ছে কুরি কনস্ট্যান্ট। আর এই সূত্রকে আমরা অলরেডি প্রুফ করেছি হচ্ছে ক্লাসিক্যাল থিওরিতে। তো আজকে এই ভিডিওতে আমরা এই কুরি লকে বা কুরি সূত্রকে ডিরাইভ করব বাই ইউজিং কোয়ান্টাম থিওরি, অর্থাৎ কোয়ান্টাম থিওরির সাহায্যে এই কুরি লটাকে ডিরাইভ করব। তো প্যারাম্যাগনেটিজমের যে ক্লাসিক্যাল থিওরি এবং প্যারাম্যাগনেটিজমের যে কোয়ান্টাম থিওরি এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কী? তো ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী ধরে নেওয়া হয় যে একটা অ্যাটমের স্থায়ী চৌম্বক ডাইপোল মোমেন্ট বা পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যে কোনোভাবে চুম্বক ক্ষেত্র বি এর সাথে সাজতে পারে, অর্থাৎ এলোমেলোভাবে সজ্জিত অবস্থায় থাকতে পারে এবং নির্দিষ্ট কোণে সেটা থাকবে না। মানে হচ্ছে চুম্বক মোমেন্টের দিক বা অবস্থান নির্দিষ্ট না, যে কোনো দিকে থাকতে পারে, একটু স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর মতো। তো কোয়ান্টাম থিওরি অনুযায়ী এখানে বলা হচ্ছে যে না, চুম্বক মোমেন্ট ইচ্ছামতো ওরিয়েন্টেড থাকতে পারে না, বরং পরমাণুর চুম্বক ডাইপোল মোমেন্টের নির্দিষ্ট কিছু বিশেষ অবস্থান বা স্পেসিফিক ওরিয়েন্টেশন থাকে। তো চৌম্বক ক্ষেত্র বি এর সাথে সেই ওরিয়েন্টেশনটা থাকে এবং মোমেন্টের মান ও দিক কোয়ান্টাইজড থাকে, ঠিক নির্দিষ্ট মানে ও নির্দিষ্ট কোণে থাকবে, একটু ধরাবাঁধা নিয়মের মতো। তো আমরা কি বলতে পারি যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে আমরা যে ফিল্ড থাকবে মিউ, এটার কোণ থিটা। তো একটা থিটা হলে অন্যটা অন্য আর একটা মান হতে পারে, কোণ নির্দিষ্ট নাও হতে পারে। কিন্তু কোয়ান্টাম থিওরিতে অবশ্যই এই কোণের মানটা থিটা নির্দিষ্ট থাকতে হবে, অর্থাৎ এটা যে কোনো মুহূর্তে পরিবর্তন, যে কোনো দিকে পরিবর্তন হতে পারবে না। তো এবার আমরা আনসারের দিকে লক্ষ্য করি। তাহলে কি লিখতে পারি? প্যারাচুম্বকত্বের চিরায়ত তত্ত্ব ধরে নেওয়া হয় প্রদত্ত পরমাণু বা আয়নের স্থায়ী চুম্বক ভ্রামক মুক্তভাবে আবর্তিত হয় এবং প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো দিকে অবস্থা গ্রহণ করতে পারে। যেহেতু চৌম্বক ভ্রামকসমূহ কোয়ান্টায়িত তাই চৌম্বক দ্বিমেরু ভ্রামক মিউ এবং প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিকে এর উপাংশ মিউ জেড কোনো স্বেচ্ছাধীন মানের হতে পারে না, অর্থাৎ এটা ফিক্সড থাকবে, একটা কোণে নির্দিষ্ট কোণে থাকবে। তো সাধারণভাবে শূন্যস্থানে পরমাণু বা আয়নের চৌম্বক দ্বিমেরুর ভ্রামক মিউ এবং এর কৌণিক ভরবেগ জে ভেক্টরের মধ্যে সম্পর্ক হলো মিউ ইজ ইকুয়াল টু মাইনাস জি মিউ ভি জে ভেক্টর। তো এই যে ফর্মুলাটা এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ফর্মুলার বিভিন্ন অংশ দ্বারা আসলে কি বোঝায়? তো এখানে মিউ হচ্ছে চৌম্বক দ্বিমেরুর ভ্রামক আর জি হচ্ছে ল্যান্ডির জি ফ্যাক্টর। তো ল্যান্ডির জি ফ্যাক্টরের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস জে ইন্টু জে প্লাস 1 প্লাস এস ইন্টু এস প্লাস 1 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই 2 জে ইন্টু জে প্লাস 1। তো এই যে অংশটা এটা হচ্ছে স্পেকট্রোস্কোপিতে বেশি ব্যবহার করা হয় সূত্রটা। তো এখানে জে এস এল এর পরিচয় কি? এখানে জে হচ্ছে এল প্লাস এস, অর্থাৎ এল হচ্ছে কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার এবং এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। আর তাদের যোগফলেই হচ্ছে মোট কৌণিক কোয়ান্টাম সংখ্যা বা টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। তো এই দুইটাকে যোগ করলে আমরা মোট কৌণিক কোয়ান্টাম সংখ্যা পাই। আর এই যে মিউভি, এই মিউভিকে বলা হয় বোর ম্যাগনেটন, যার মান হচ্ছে ই এইচ কাট ডিভাইডেড বাই 2m। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ কাট হচ্ছে h/2π, প্লাঙ্ক কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2π। তো এবার এখানে একটু লক্ষ্য করি, আমরা যদি কোনো ম্যাগনেটিক ডাইপোলকে কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টরে প্লেস করি
তো ম্যাগনেটিক ডাইপোলের ভিতরে কতটুকু পটেনশিয়াল এনার্জি স্টোর হবে তা আমরা ইন্টারে থাকতে ডিরাইভ করেছি। তো ওই পটেনশিয়াল এনার্জি এর এক্সপ্রেশনটা আমরা এখানে ইউজ করব। তো এখানে লক্ষ্য করলে দেখব যে এই যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট একটা নিয়ে আসলাম এবং এটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করলাম, এবং এই ম্যাগনেটিক ফিল্ড যেদিক বরাবর এবং এই যে মিউ ভেক্টরের দিক যেদিক বরাবর তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে থিটা কোণ, এবং এই থিটা কোণের ফলে এখানে এই মিউ ভেক্টরের দুইটা উপাংশ আমরা পাবো। সেটা হচ্ছে এটা এই বি ভেক্টরের দিকে একটা এবং লম্ব বরাবর একটা। তো বি ভেক্টরের দিকে যে উপাংশটা সেটা হচ্ছে মিউ কস থিটা এবং লম্ব বরাবর যে উপাংশটা আমরা পাবো সেটা হচ্ছে মিউ সাইন থিটা। তো এখানে মিউ সাইন থিটা নিয়ে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে মিউ কস থিটা অর্থাৎ বি ভেক্টরের দিকে যে, কারণ মিউটা তো বি ভেক্টরের দিক বরাবর হবে। কারণ যখন আমরা দেখব যে এলোমেলোভাবে ডাইপোল মোমেন্টগুলো সাজানো আছে আর সবগুলা যখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিব সবগুলা কি হওয়ার চেষ্টা করবে, এই ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এই যে থিটা কোণ বাড়তে বাড়তে যখন 180 ডিগ্রি হবে তখনই তো এই মিউটা অর্থাৎ এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা কি হয়ে যাবে, এই বি ভেক্টরের দিকে হয়ে যাবে। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে এই মিউ কস থিটা নিয়ে। তো এখানে আমরা কি বলতে পারি, এই ডাইপোল মোমেন্টের মান যখন আমরা বাড়াতে থাকব তখন কি ঘটবে, ডাইপোলের নিচের দিকে ঝুঁকে যাবে এবং একদম প্যারালাল হয়ে যাবে, এই বি ভেক্টরের দিকে হয়ে যাবে, ফিল্ডের মতো হয়ে যাবে। থিটা তখন কত হবে, তো থিটা তখন হবে এই যে পুরাটা থিটা হয়ে যাবে, মানে 180 ডিগ্রি হয়ে যাবে। তো এই ডাইপোলকে যখন আমরা এই বি ভেক্টরের মধ্যে রাখবো তখন এর মধ্যে যে পটেনশিয়াল এনার্জিটা হবে সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডট ভি ভেক্টর। তো এখানে আমরা এই ডট প্রোডাক্ট যদি উঠায় দিই তখন আমরা পাবো মিউ বি কস থিটা। তো আমরা এই অংশটুকুই এখন আনসারের মধ্যে লিখব, যেটা হচ্ছে প্রতি দ্বিমেরু বিভব শক্তি কী হবে, ইউ ইজ ইকুয়াল টু, আমরা ল্যাঙ্গেমিন থিওরির ক্ষেত্রে ই ধরেছিলাম, এই ক্ষেত্রে আমরা ইউ ধরবো এনার্জিটা, মিউ ডট ভি ভেক্টর। তো এখানে পাবো হচ্ছে মিউ বি কস থিটা। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। তো 1 নংয়ের মানটা এই যে এখানে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস জি মিউ বি জ্যা ভেক্টর, এটা ছিল 1 নংয়ের মান, এবং এখানে এই 1 নংয়ের মানটা কি করব, এখানে বসায় দেব মিউ এর জায়গায়। তো আমরা তখন কি পাবো, পাওয়া যাবে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এর মান হচ্ছে আমরা 1 নংয়ে দেখলে দেখবো যে মাইনাস জি মিউ বি জে, আর সাথে আছে হচ্ছে বি কস থিটা, বি কস থিটা। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আলটিমেটলি থাকবে হচ্ছে জি মিউ বি জে কস থিটা। তো এবার এখানে একটু লক্ষ্য করি, আমরা আগেই পড়ছি যে জে ভেক্টর ইজ ইকুয়াল টু এল ভেক্টর প্লাস এস ভেক্টর। এল ভেক্টর হচ্ছে কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা এবং জে ভেক্টর হচ্ছে মোট কৌণিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস। যখন একটা ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে জে ভেক্টর বা মোট যে কৌণিক কম্পাঙ্কটা রয়েছে, মোট কৌণিক কম্পাঙ্কটা এই বি ভেক্টর অর্থাৎ ফিল্ডের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো এই যে এই অংশটুকু আমরা যদি আলাদা লিখি তাহলে এরকম হয়, এদিকে হচ্ছে বি ভেক্টর এবং এদিকে হচ্ছে জে ভেক্টর, এবং এই বি ভেক্টর বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা নর্মাল অঙ্কন করি, নর্মাল মানে হচ্ছে লম্ব অঙ্কন করি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। নর্মাল অঙ্কন করলে এই যে এটা হচ্ছে থিটা কোণ। তো আমরা এখানে কি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনে আমরা যদি একটা নর্মাল ড্র করি তাহলে অ্যাভি এর ভ্যালু কতটুকু আসবে। তো এই অ্যাভি এর ভ্যালুটা আসবে কত, এটা আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা দেখি যে এখানে এই পুরো অংশটুকুকে আমরা একটু বোঝার জন্য, যেহেতু এটা নর্মাল অঙ্কন করছি তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে আমরা এই 90 ডিগ্রি কোণ যদি একটা কোণ হয় তাহলে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই অংশটুকুকে সাজিয়ে এভাবে লিখছি। তো এই যে বি কোণটা হচ্ছে থিটা কোণ, আর এসি এই কোণটা হচ্ছে এই যে এসি হচ্ছে এটা, আর বিসি হচ্ছে এই জে ভেক্টরের যে ম্যাগনিটিউড বা জে ভেক্টরের যে মান সেটা হচ্ছে শুধু জে, তাহলে আমরা বিসি সমান জে লিখতে পারি। তো এই যে বিসি সমান হচ্ছে জে, তাহলে এখানে অ্যাবি এর ভ্যালু কতটুকু আসবে, মানে এই যে এই অংশটুকুর ভ্যালু কতটুকু আমরা পাবো, বা এই যে এই অংশটুকুর ভ্যালু। তো আমরা খেয়াল করলে দেখবো এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক কার, আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে অ্যাবি এবং অতিভুজ হচ্ছে জে, তাহলে শুধুই অ্যাবি সমান কত হবে, অ্যাবি সমান হবে জে কস থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যাবি এই অংশটুকু সমান হচ্ছে জে কস থিটা, আর এই অংশটুকু মূলত কি বি ভেক্টরের দিকে না, তাহলে বি ভেক্টরের দিকে যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে জে কস থিটা, আর এটাকে আমরা প্রকাশ করতে পারি এম জে দ্বারা, এম জে সমান হচ্ছে জে কস থিটা।
আবার এখানে একটু লক্ষ্য করি, আমরা যখন এখানে মিউ এর সাথে দুইটা কম্পোনেন্ট হিসাব করছিলাম, যে এই যে এটা হচ্ছে মিউ এর দিক এবং এখানে দুইটা কম্পোনেন্ট পাইছিলাম, একটা হচ্ছে মিউ কস থিটা এবং একটা হচ্ছে মিউ সাইন থিটা। মানে হচ্ছে এই মিউ এর সাথে যখন আমরা একটা থিটার অংশ যুক্ত করে দেই তখন মিউ ভেক্টরের একটা মান পাওয়া যায় ভূমি বরাবর এবং লম্ব বরাবর। সেমভাবে আমরা এখানে খেয়াল করলে দেখব যে এই যে ভি ভেক্টরের দিকে যখন আমরা এই যে জে কস থিটা, জে এর সাথে যখন একটা থিটা কোণ যুক্ত করে দিই তখন আমরা কি বলতে পারি, জে ভেক্টরের কম্পোনেন্ট। জে ভেক্টরের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে জে কস থিটা, একটা হচ্ছে জে সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি, এই জে কস থিটা হচ্ছে জে ভেক্টরের একটা কম্পোনেন্ট। তো এখানে আমরা এম জে এর মানটা পাইলাম না। এম জে মূলত কি, এম জে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে এই জে কস থিটার পরিবর্তে এম জে লেখা যায়। এখানে আমরা খেয়াল করলে দেখব যে এখানে জে কস থিটা রয়েছে, তাহলে এই জে কস থিটার পরিবর্তে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম জে লিখতে পারি। তো এখানে আমরা চিত্রটা এঁকে নিলাম। তো এখানে আমরা লিখতে পারি জি মিউ বি এম জে। তো এখানে বিটা আমরা স্কিপ করে দিচ্ছি, তো এটা লিখে নিতে হবে বি। তাহলে সুতরাং ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে জি মিউ ভি এম জে। তো এখানে লক্ষ্য করলে দেখব যে ইউ সমান জি মিউ ভি এম জে। এটা মানে কি, মানে হচ্ছে এই যে আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে এই ভি ভেক্টরে স্থাপন করলাম, স্থাপন করার পর যে এটার শক্তি বা বিভব শক্তি কতটুকু সেটাই নির্দেশ করে হচ্ছে এই অংশটুকু দ্বারা। অর্থাৎ একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের শক্তি কতটুকু, এই যে এই অংশটুকু। তো যেখানে এম জে হলো জে এর সহযোগী চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যার মান হচ্ছে -j থেকে +j পর্যন্ত, অর্থাৎ এম জে জে +1 জে -1 থেকে জে পর্যন্ত। জে এর প্রত্যেক মানের জন্য এম জে 2j+1 সংখ্যক মান থাকতে পারে। তো এই ব্যাপারটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো এখানে যদি জে এর মানটা 2 হয়, জে ইজ ইকুয়াল টু 2, তাহলে এম জে ইজ ইকুয়াল টু হবে +2 থেকে -2 পর্যন্ত। তো আমরা +2, তারপর নিব +1, তারপর নিব 0, তারপর নিব -1, তারপর নিব -2। এটা হচ্ছে এম জে এর মান হবে। এই অংশটুকু দ্বারা মূলত এটাই বোঝায়। তো এই যে 2j+1 মানে কি, 2j+1 মানে হচ্ছে এখানে এই সূত্রটা যদি আমরা জে এর মান 2 দেই তাহলে 2 × 2 + 1, তাহলে এখানে আসবে 2 2 4 আর 1 5। তো এখানে দেখো যে 1 2 3 4 5, 5টা এম জে এর মান 5টা মান পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে বলতে পারবো যে এম জে এর কয়টা মান পাওয়া যাবে। তো এখানে 5টা। তো যদি আমরা আরেকটা বলি যে জে ইজ ইকুয়াল টু 3, তাহলে এখানে এম জে এর মান কী হবে, এম জে এর মান হবে +3 থেকে -3 পর্যন্ত, অর্থাৎ +3 +2 +1 0 -1 -2 -3। তো এখানে কয়টা হলো, 1 2 3 4 5 6 7টা। তো আমরা এই সূত্রের মধ্যে 2j+1 এর সূত্রের মধ্যে যদি 3 বসায় দিই তাহলে আমরা এই 7টা মান পাবো। তাহলে 2j+1, তাহলে 2 × 3 + 1 = 7। তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো এখন আমরা এমন একটি সিস্টেম কনসিডার করব যেখানে এম জে কতটুকু তা দেখব। তো একটা সিম্পল সিস্টেম কনসিডার করব, যেটা বলতে পারি যে হাইড্রোজেন মানে 1s অরবিটাল থাকবে, যার ভিতরে একটা ইলেকট্রনই থাকবে। তো সেটা কেবলমাত্র হাইড্রোজেনেরই হয়ে থাকে। তো হাইড্রোজেনের ইলেকট্রন 1s অরবিটালে থাকে। তো হাইড্রোজেনের সেই ইলেকট্রনটা বিবেচনা করে আমরা একটা কনফিগারেশনে নিয়ে আসবো এবং পরবর্তীতে একাধিক ইলেকট্রনের জন্য কী পাবো সেটাও বের করব। তো 1s অরবিটালের প্রথম ইলেকট্রনের জন্য আমরা লিখতে পারি, তো আমরা জানি যে s অরবিটালের জন্য l এর মান 0 হয়, p অরবিটালের জন্য l এর মান 1 হয়, d অরবিটালের জন্য l এর মান 2 হয়। তো সেক্ষেত্রে যেহেতু s অরবিটাল বিবেচনা করেছি, ইলেকট্রনটা s অরবিটালেই থাকবে। তো সেক্ষেত্রে l ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। l ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে s ইজ ইকুয়াল টু কী হবে, s ইজ ইকুয়াল টু +½ অথবা -½ দুইটা থেকে একটা হতে পারে। তো এক্ষেত্রে আমরা s এর মানটা হাফ ধরবো। জে ইজ ইকুয়াল টু হবে l + s, l এর মান 0, s এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে পাওয়া যাবে 0 + ½ ইজ ইকুয়াল টু হাফ। তো জে এর মান যদি হাফ হয় তাহলে এম জে এর মান কী হবে, এম জে এর মান হবে -j থেকে +j পর্যন্ত। তো -j থেকে +j পর্যন্ত হচ্ছে দুইটা মানই পাওয়া যায়, একটা হচ্ছে -½ +½ এখন এই যে হাফ পেয়েছি জে এর মান, এটা যদি এই যে সূত্রের মধ্যে বসায় দিই তাহলে আমরা দুইটাই পাবো, যে -½ এবং +½ মানে দুইটা মানেই পাওয়া যাবে। তো এখানে হাফ যদি বসায় তাহলে কি হবে, 2j + 1, 2 × ½ + 1, 1 + 1 = 2। আবার -j থেকে +j যদি হিসাব করি তাহলে আমরা এই এম জে এর মানটা হাফ, যদি জে এর মানটা হাফ হয় তাহলে এম জে এর মানটা -½ এবং +½ পাওয়া যাবে।
তাহলে এখানে ল্যান্ডির ফ্যাক্টর কত হবে? আমরা এই যে এখানে দেখছি সূত্রটা 2 নং সমীকরণে g = 1 + j × j + 1 s × s + 1 - l × l + 1 / 2j × j + 1। তো এই 2 নং সমীকরণের আমরা তো মানগুলো পাইছি, j এর মান পাইছি, s এর মান পাইছি, l এর মান পাইছি, এগুলো বসায় দিব, তাহলে g এর মানটা পাওয়া যাবে। আর g হচ্ছে ল্যান্ডির ফ্যাক্টর। তো আমরা এখানে লিখতে পারি ল্যান্ডির ফ্যাক্টর হবে g = 1 + j এর মান কত? j এর মান হচ্ছে +½ তাহলে j × j + 1 + s × s এর মানও হচ্ছে ½ s + 1 ½ + 1 তারপর সূত্রে মাইনাস l × l + 1 l এর মান কত? 0 0 × 0 + 1 মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই তারপর নিচে এখান থেকে শুরু হবে 1 তো এখানে নিচে ছিল হচ্ছে 2j × j + 1 2j × j + 1। তো এই মানটা যদি আমরা বের করি তাহলে এর আনসার পাওয়া যাবে হচ্ছে 2। তো এটা ক্যালকুলেশন করলে 2 পাওয়া যাবে। তো 1s অরবিটালের জন্য আমরা ল্যান্ডির ফ্যাক্টর j এর মানটা পেলাম হচ্ছে 2। তো এবার আমাদের কাজ হচ্ছে ইউ এর মান বা এনার্জিটা বের করা। এই 1s অরবিটালের যে প্রথম ইলেকট্রনটা রয়েছে ওই ইলেকট্রনের যে কতটুকু এনার্জি সেটা যদি বের করতে চাই তাহলে জি এর মানটা বসাতে হবে 2। আবার মিউ বি বি এগুলো তো কনস্ট্যান্ট মান, তো এগুলোর মান আমরা বসাতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু চেঞ্জটা কোথায় হবে? এই এম জের জায়গায়। এম জে কয়টা এখানে? এম জে হচ্ছে 2টা, একটা হচ্ছে -½ আর একটা হচ্ছে +½ তো এই যে জি = 2 এর জন্য বা ল্যান্ডির ফ্যাক্টর 2 এর জন্য আমরা এম জের 2টা মান পাই, -½ এবং ½ তো সেক্ষেত্রে আমরা এই ইউটাকে দেখব যে 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। 2টা কেসে আমরা লিখব, অর্থাৎ ইউ = 2 বসাবো, মিউ বি বি বসাবো, আর এম জের মানটা প্রথমে বসাবো -½ তারপর বসাবো +½ তারপর আমরা 2টা মান পাবো। তো এটাই আমরা এখন লিখব যে ফার্স্ট কেসে আমরা জি এর মান 2 এবং এম জের মান -½ লিখে তারপর একটা মান বের করব। তো এখানে ফার্স্ট কেসে আমরা কি লিখলাম যে এম জি = -½ জি = 2 হলে 4 নং হবে ইউ = তো আমরা এম জের পরিবর্তে -½ বসাবো, জি এর পরিবর্তে 2 বসাবো, আর অবশিষ্ট থাকবে মিউ বি বি 4 নং সমীকরণে। তো এখানে 2 কাটা যাবে, আনসার হবে -μ b × b। আবার আমরা সেকেন্ড কেসে দেখতে পাবো এম জের মানটা +½ বসাতে হবে, কারণ এম জে 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে সেকেন্ড কেসে আমরা দেখব হচ্ছে, সুতরাং ইউ = তো এক্ষেত্রে এম জে = +½ এবং জি = 2 হলে 4 নং কী হবে? 4 নং হবে ইউ = তো এক্ষেত্রে আমরা এম জের পরিবর্তে +½ বসাবো, তো +½ × ল্যান্ডির মান অর্থাৎ জি এর মান, ল্যান্ডি ফ্যাক্টর ওইটা তো 2 থাকবে, আর এই যে মিউ বি বি সাথে ছিল ওইটা হচ্ছে মিউ বি বি। তাহলে 2 কাটা যাবে, আনসার হবে মিউ বি বি। এগুলোর পরিচয় কি? ইউ হচ্ছে ওই যে একটা ইলেকট্রন, এটার এনার্জি, মিউ বি হচ্ছে বোর ম্যাগনেটন এবং বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা এনার্জিটা বের করলাম, এখন এই এনার্জি আসলে কি বোঝায়? তো এই অংশটুকু একটু আমরা বোঝার চেষ্টা করি একটা চিত্রের মাধ্যমে। তো এখানে খেয়াল করলে দেখব যে যখন কোনো প্যারাম্যাগনেটিক পদার্থে ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর নেই, মানে হচ্ছে বি = 0, তখন এনার্জি লেভেলস 2টা একই থাকে। তো এনার্জি লেভেলস একই থাকা মানে হচ্ছে আমরা একটা রেখা দ্বারা প্রকাশ করলাম যে এই এনার্জি লেভেলটা একই থাকবে। তো এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি ভেক্টর = হবে 0। যখন বি 0 হবে তখন এই এনার্জি লেভেলস একটাই, কোনো স্প্লিট হবে না, একটাই থাকবে। কিন্তু যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব অর্থাৎ বি 0 থেকে বেশি হবে তখন ওইটা স্প্লিট হয়ে 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো 2 ভাগে ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা 2টা লেভেল বা 2টা স্টেট দেখতে পাবো। তো এক্ষেত্রে বি হচ্ছে 0 থেকে বড়, মানে বি ≠ 0। তো এর মানে কি? এর মানে হচ্ছে যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দিব তখন স্প্লিটিং হয়, মানে 2টা এনার্জি লেভেলস তৈরি হয়। একটার জন্য এম জে = +½ আর একটার জন্য এম জে = -½ তো এম জে = +½ হচ্ছে হায়ার স্টেট নির্দেশ করে, যেখানে এনার্জি ইউ = হচ্ছে +μ v b, আর লোয়ার স্টেট যেটা আমরা নির্দেশ করব সেটা হচ্ছে যার এনার্জি হচ্ছে -μ v b। তাহলে এটা হচ্ছে হায়ার স্টেট যার এম জে এর ভ্যালু হচ্ছে +½ এবং এখানে আমরা এনার্জিটা ইউ এর মানটা কত পাই? ইউ এর মানটা পাই হচ্ছে +μ v b।
তাহলে এখানে ইউ এর মান পাই হচ্ছে প্লাস মিউ বি বি। আর লোয়ার স্টেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এটা হচ্ছে লোয়ার স্টেট। এখানে এম জে এর ভ্যালু হচ্ছে -12 এবং আমরা এনার্জি ইউ সমান পাইছি হচ্ছে মাইনাস মিউ ভি বি। তো এই অংশটুকু যদি আমি আবার বলি তাহলে কি বলতে পারি, যখন আমরা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে এই যে বি ভেক্টর বা কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যদি না দেয়, তো সেক্ষেত্রে আমরা যে এনার্জি লেভেলস দেখতে পাই এটা স্প্লিট করবে না, এনার্জি লেভেলস দুইটা একই থাকবে। কিন্তু যখন আমরা এক্সটার্নাল ফিল্ড দিব ওই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে, তখন ওই যে পদার্থটা রয়েছে সেটার যে স্টেটগুলো রয়েছে দুইটা স্টেটে বিভক্ত হয়ে যাবে, একটা হচ্ছে হায়ার স্টেট এবং আরেকটা হচ্ছে লোয়ার স্টেট। তো ওই লোয়ার স্টেট হায়ার স্টেট হওয়ার কারণ হচ্ছে এই এমজে এর মানের জন্য, এমজে একটা হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ, ক্ষেত্রে -12। তো এমজে প্লাস হাফের জন্য আমরা পাই হচ্ছে হায়ার স্টেটের জন্য এনার্জিটা তো মিউ বি বি, এবং লোয়ার স্টেটের জন্য আমরা -12 জন্য এমজের ভ্যালু -12 জন্য পাই হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বি বি। এবার আমরা ধরে নিব যে ওই যে ম্যাটেরিয়ালটা নিলাম প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ওই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে প্রতি ইউনিট ভলিউমে মোট n সংখ্যক অ্যাটম আছে। তো ওই n সংখ্যক অ্যাটম থাকার কারণে এই অংশটুকুতে n সংখ্যক অ্যাটম থাকবে, কিন্তু এখানে যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে হায়ার স্টেটে অ্যাটমের সংখ্যা এবং লোয়ার স্টেটে অ্যাটমের সংখ্যা আলাদা আলাদা হবে। তো আমরা ধরে নিব যে লোয়ার স্টেটে যে অ্যাটমের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে n1 সংখ্যক এবং হায়ার স্টেটে যে অ্যাটমের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে n2 সংখ্যক। তাহলে আমরা মোট অ্যাটমের সংখ্যা কত পাবো, n ইজ ইকুয়াল টু এই n1 এবং n2 এই দুটো যদি যোগ করে দেই তাহলে আমরা মোট অ্যাটমের সংখ্যাটা পেয়ে যাব। তো আমরা এখানে সেম কথাটাই লিখছি যে ধরি প্রতি ইউনিট ভলিউমে মোট n সংখ্যক পরমাণু রয়েছে। তো n সংখ্যক পরমাণু থাকে যখন ম্যাগনেটিক ফিল্ড আমরা প্রয়োগ না করি, কিন্তু যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দেই তখন কি হয়ে যায়, আলাদা হয়ে যায়, স্প্লিট করে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে যে লোয়ার স্টেট রয়েছে সেখানে n1 হিসাব করতে হবে এবং হায়ার স্টেটে n2। তো তাহলে মোট পরমাণুর সংখ্যা n ইজ ইকুয়াল টু কি হবে, n1 প্লাস n2। এবার আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন সূত্র নিয়ে আসবো। তো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন আমাদের বলে যে কোনো স্টেটে পার্টিকেল সংখ্যা n হলো এনার্জি এর ফাংশন, মানে হচ্ছে আমরা এখানে এই nকে সমানুপাতিক ধরতে পারবো, কার সমানুপাতিক, e টু দি পাওয়ার মাইনাস e ডিভাইডেড বাই kt। তো এখানে ই হচ্ছে এনার্জি, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট এবং টি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। তো এখানে আমরা ই হিসেবে ধরলাম হচ্ছে এনার্জি, কিন্তু আমাদের আনসারের মধ্যে আমরা এনার্জিটা ধরছি ইউ হিসেবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি n সমানুপাতিক হচ্ছে ই ইনভার্স ইউ ডিভাইডেড বাই kt। তো আমাদের যেহেতু স্প্লিট হয়ে যায় বা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তো n1 এর জন্য একটা মান পাবো, n2 এর জন্য একটা মান পাবো। তো n1 সমানুপাতিক আমরা লিখতে পারি ই ইনভার্স ইউ ডিভাইডেড বাই kt। তো সেক্ষেত্রে এনার্জি ইউ সমান কত হবে, n1 সমানুপাতিক ই ইনভার্স। তো ইউ এর মানটা আমরা এখানে বের করে রাখছি, তো সেখানে আমরা মান বসিয়ে n1 এবং n2 এই দুইটা মান বের করব। তো আমরা আনসারের মধ্যে করি তাহলে বুঝতে পারবো। তো এখানে আমরা খেয়াল করলে দেখবো যে ম্যাক্সওয়েল বোলজম্যান সূত্র অনুসারে আমরা লিখতে পারি, প্রথমটা হচ্ছে n সমানুপাতিক হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিভাইডেড বাই kt। তাহলে এই n1 n2 এর মানটা কি হবে, তাহলে n1 সমানুপাতিক হবে ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিভাইডেড বাই kt। তো ইউ এর মান আছে একটা, তো n1 এর জন্য ইউ এর মান কত, n1 হচ্ছে এখানে n1 হচ্ছে লোয়ার স্টেট, আর লোয়ার স্টেটের মধ্যে ইউ এর মান হচ্ছে মাইনাস মিউ বি বি। তাহলে আমরা এখানে ইউ এর পরিবর্তে লিখতে পারবো মাইনাস মিউ বি বি, আর নিচে আছে ডিভাইডেড বাই kt। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি n1 সমানুপাতিক ই টু দি পাওয়ার মিউ বি বি ডিভাইডেড বাই kt। এই সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তাহলে আমরা সেই ধ্রুবক একটা সাধারণ ধ্রুবক নিয়ে আসবো, সেটা হচ্ছে n0 ই টু দি পাওয়ার মিউ বি বি ডিভাইডেড বাই kt। তো সেমভাবে আমরা n2 এর মানটাও বের করব, n2 হচ্ছে ই ইনভার্স ইউ বাই kt এর সমানুপাতিক। তো সেক্ষেত্রে ইউ এর মানটা আলাদা হবে, ইউ এর মানটা কত হবে, এই ক্ষেত্রে এই n2 মানে হচ্ছে হায়ার স্টেটের জন্য পরমাণুর সংখ্যা, তাহলে এখানে এনার্জিটা হবে মিউ বি বি প্লাস মিউ বি বি। তাহলে লিখতে পারি এবং n2 সমানুপাতিক ই ইনভার্স ইউ ডিভাইডেড বাই kt। তাহলে n2 সমানুপাতিক এখানে মান বসালে মাইনাস
ইউ এর মান হচ্ছে মিউ বি বি ডিভাইডেড বাই ক্যাটি। এখানে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিব এবং একটা ধ্রুবক নিয়ে আসবো, সেম ধ্রুবকই এন নট। তাহলে এন টু ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ বি বি বাই ক্যাটি। এন টু ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস মিউ বি বি ডিভাইডেড বাই ক্যাটি। এটা হচ্ছে আমরা 7 নং সমীকরণ দেব। এবার লক্ষ্য করি এই যে n ইজ ইকুয়াল টু কি n1 প্লাস n2 না, তো আমরা যদি 6 নং সমীকরণ n1 এবং 7 নং সমীকরণ n2কে যোগ করে দিই তাহলে এই যে n এর মানটা পাওয়া যাবে। তো এটা যোগ করার আগে আমরা একটু সিম্পলিসিটি করে নিই, কারণ হচ্ছে আমাদের সুবিধার জন্য। এই যে মিউ ভি বি বাই ক্যাটিকে x ধরবো, ধরলে এখানে আমরা পাবো হচ্ছে n1 সমান n নট ই টু দি পাওয়ার x, কারণ মিউ ভি বি বাই ক্যাটিকে x ধরবো। তো আর এই 7 নং সমীকরণে সেমভাবে আমরা পাবো হচ্ছে মিউ ভি বি বাই ক্যাটিকে যদি x ধরি তাহলে n নট ই ইনভার্স x পাওয়া যাবে। এটা আমাদের ম্যাথ করার সুবিধার জন্য এটা করব। তাহলে ধরি এই মিউ ভি বি ডিভাইডেড বাই ক্যাটি সমান হচ্ছে x। তাহলে 6 এবং 7 নং সমীকরণ কি লেখা যায়? 6 ও 7 নং সমীকরণ হবে n1 ইজ ইকুয়াল টু হবে n নট ই টু দি পাওয়ার x এবং n2 ইজ ইকুয়াল টু হবে n নট ই ইনভার্স x। তো এবার আমাদের কাজ হচ্ছে 9 এবং 10 নং এর মানটা 5 নং সমীকরণে বসায় দিব, তাহলে n এর মানটা পাওয়া যাবে। তো n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার x প্লাস n নট ই ইনভার্স x। তো n নট কমন যাবে, তাহলে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। তো এবার আমাদেরকে নিম্ন শক্তি অবস্থায় পরমাণুগুলোর অনুপাত এবং উচ্চ শক্তি অবস্থায় পরমাণুগুলোর অনুপাত বের করতে হবে, যাকে আমরা ফ্র্যাকশনাল পপুলেশন বলে থাকি। তো ফ্র্যাকশনাল পপুলেশন বলতে আমরা কি বুঝবো? এই যে মোট যে অ্যাটম সংখ্যা n এবং এই যে n1 তাদের যে অনুপাত অর্থাৎ n1 ডিভাইডেড বাই n যদি আমরা করি তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ফ্র্যাকশনাল পপুলেশন। আর ফ্র্যাকশনাল পপুলেশন দ্বারা আমরা কি বের করতে পারি? তো আমরা ধরে নিলাম যে নিম্ন শক্তি অবস্থায় n1 ডিভাইডেড বাই কি n বের করতে হবে। তো এই n1 ডিভাইডেড বাই n এর মান যদি মনে করি 0.7 আসলো, তার মানে এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে হচ্ছে 70% অ্যাটম হচ্ছে লোয়ার স্টেট বা নিম্ন শক্তি স্তরে রয়েছে। আর আমরা যদি আবার বলি যে n2 ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু 0.3 আসছে, তাহলে এ দ্বারা আমরা বুঝবো যে উচ্চ শক্তি স্তরে 30% অ্যাটম রয়েছে। তো আসলে n1 ডিভাইডেড বাই n এবং n2 ডিভাইডেড বাই n দ্বারা বোঝায় যে মোট যত সংখ্যক পরমাণু রয়েছে তার থেকে কত পার্সেন্ট রয়েছে উচ্চ শক্তি স্তরে এবং নিম্ন শক্তি স্তরে। তো এটাই আমরা বের করব এখন। তাহলে এখানে কি লিখতে পারি? তো নিম্ন শক্তি অবস্থায় পরমাণুগুলোর অনুপাত বা ফ্র্যাকশনাল পপুলেশন ইন লোয়ার স্টেট হবে হচ্ছে n1 ডিভাইডেড বাই n। তাহলে n1 ডিভাইডেড বাই n এর মানটা আমরা পাবো হচ্ছে n1 এর মান কত? n1 এর মান হচ্ছে n নট ই টু দি পাওয়ার x। তো n নট ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই n এর মান কত? n এর মান হচ্ছে এই যে n নট ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। তাহলে এখানে লিখতে পারি n নট ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। তো n নট কাটা যাবে, তো থাকবে হচ্ছে উপরে ই টু দি পাওয়ার x আর নিচে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। তো n1 বাই n এর মান পাইছে হচ্ছে ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। সেমভাবে আমরা n2 ডিভাইডেড বাই n এর মান বের করব। তাহলে n2 ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে n2 এর মান কত? n নট ই ইনভার্স x ডিভাইডেড বাই, আর n এর মান তো এটাই যে n নট ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। তো n নট কাটা যাবে, তো থাকবে হচ্ছে ই ইনভার্স x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস ই ইনভার্স x। তো এটাকে আমরা 13 নং সমীকরণ দিব। তো এখানে খেয়াল করলে দেখব যে x এর সবচেয়ে নিম্ন যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই 0। তো আমরা কি করব? এখানে n1 ডিভাইডেড বাই n এর মানটা এই x এর পরিবর্তে সবচেয়ে নিম্ন মানটা বসাবো, অর্থাৎ 0 বসাবো। তো x এর মান যদি 0 হয়, x ইজ ইকুয়াল টু 0 হলে n1 ডিভাইডেড বাই n এর মান কত হবে? n1 ডিভাইডেড বাই n এর মান হবে যে এখানে শুধু 0 বসবে, তাহলে ই টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার x এর মান 0 বসালে পুরো মানটাই 0 চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। সেমভাবে আমরা এই যে সবচেয়ে কম মান অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 এর জন্য n2 ডিভাইডেড বাই n এর মানটা বের করব। তাহলে n2 ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে? সেমভাবে এখানে যদি আমরা x এর পরিবর্তে 0 বসে ই টু দি পাওয়ার 0ই হবে, ই টু দি
পাওয়ার 0, এখানেও e⁻0, এখানেও e⁻0। তো e⁻0গুলোর মান হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 + 1 সমান 1/2। তো খেয়াল করলে দেখা যায় যে সবচেয়ে নিম্ন যে মানটা অর্থাৎ x = 0 জন্য আমরা এই n1/n এর মানও হাফ পাই এবং n2 ডিভাইডেড বাই n এর মানও হাফ পাই। মানে হচ্ছে হায়ার স্টেটের যে ফ্র্যাকশনাল পপুলেশন এবং লোয়ার স্টেটের যে ফ্র্যাকশনাল পপুলেশন দুটা সেম হয়ে যায়। তো এখানে লক্ষ্য করে আমরা এই অংশটুকু একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এই যে ফ্র্যাকশনাল পপুলেশন ভার্সেস x এর মান কত ছিল μv/kT, এটার জন্য যদি আমরা একটা ডায়াগ্রাম বা একটা লেখচিত্র অঙ্কন করি তো সেক্ষেত্রে দেখা যায় যে n1 ডিভাইডেড বাই n, ফ্র্যাকশনাল পপুলেশন তো দুইটা, একটা হচ্ছে n1 ডিভাইডেড বাই n আর একটা হচ্ছে n2 ডিভাইডেড বাই n। n1 ডিভাইডেড বাই n হচ্ছে লোয়ার স্টেটের জন্য আর n2 ডিভাইডেড বাই n হচ্ছে হায়ার স্টেটের জন্য। তো লোয়ার স্টেট এবং হায়ার স্টেটের জন্য সেম মান হবে, ফ্র্যাকশনাল পপুলেশন হচ্ছে হাফ 1/2। তার মানে আমরা ধরে নিব যে এখানে হচ্ছে 1/2 আছে, তো এখানে আরও অনেক মান থাকতে পারে। তো এই 1/2 এর ক্ষেত্রে হায়ার স্টেট এবং লোয়ার স্টেটের যে ফ্র্যাকশনাল পপুলেশন সেম। এবার আমরা যখন এই যে e⁻x অর্থাৎ এই যে 12 এবং 13 নং সমীকরণে x এর ভ্যালুটা যদি বৃদ্ধি করি, x এর মান 1 2 3 4 5 6 এভাবে যেতে থাকি, তো এখানে তো পজিটিভ x আছে আবার এখানে নেগেটিভ x আছে, মানে এক্সপোনেনশিয়ালের সাথে পজিটিভ x মানে হচ্ছে x এর মান যত বৃদ্ধি করব তত n1 ডিভাইডেড বাই n এর মান বাড়তে থাকবে। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ এক্সপোনেনশিয়াল x রয়েছে, তো x এর মান যত বাড়াতে থাকবো এখানে উচ্চ শক্তি অবস্থায় যে পরমাণুগুলোর অনুপাত অর্থাৎ n2 ডিভাইডেড বাই n এর মান কমতে থাকবে। তো আমরা যদি এভাবে বিবেচনা করি, এটা হচ্ছে লোয়ার স্টেট আর এটা হচ্ছে হায়ার স্টেট। তাহলে এখানে কি বললাম 1/2 থেকে বাড়তে থাকবে কখন, যখন লোয়ার স্টেটের মানটা, এই যে লোয়ার স্টেটের যেহেতু পজিটিভ x আছে তো সেক্ষেত্রে এখানে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে এরকমভাবে, আর এখানে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে হায়ার স্টেটের বেলায়। তো এরকম একটা গ্রাফ দেখা যাবে। এক্ষেত্রে এটা হচ্ছে n1 ডিভাইডেড বাই n আর এটা হচ্ছে n2 ডিভাইডেড বাই n। তো এটাই আমরা আনসারের মধ্যে লিখছি যে চিত্রটা, তো এটাই আমরা লিখে দিব। তো পরবর্তী অংশটুকু আমরা এখন করব। তো এবার আমাদেরকে মোট চুম্বকায়ন বা ম্যাগনেটাইজেশন বের করতে হবে। তার জন্য আমাদেরকে লিখতে হবে m = n1 মিউ মাইনাস n2 মিউ। তো এখানে n1 হচ্ছে নাম্বার অফ পার্টিকেল ইন লোয়ার স্টেট এবং মিউ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে যদি আমরা n1 গুণ করে দিই তাহলে আমরা লোয়ার স্টেটের জন্য যে ম্যাগনেটাইজেশন সেটা পাবো। আর উচ্চ শক্তি স্তরে n2 সংখ্যক পার্টিকেল রয়েছে, তো সেই জন্য আমরা যে ম্যাগনেটাইজেশনটা পাবো সেটা হচ্ছে n2 ইন্টু মিউ। তো মোট যে ম্যাগনেটাইজেশন সেটা অবশ্যই যোগ করার কথা ছিল, কিন্তু আমরা এখানে মাইনাস কেন দিলাম? তো এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে আমরা দেখেছি যে একটা স্টেট পজিটিভ হলে অন্য স্টেটটা হচ্ছে নেগেটিভ। তো আমরা যদি এটাকে পজিটিভ স্টেট ধরি n1 মিউ, তো অপরটা হচ্ছে হ্রাস পাচ্ছে, তো নেগেটিভ স্টেট, তো এটা নেগেটিভ স্টেট প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে আলটিমেটলি। তো একটা স্টেটের এনার্জি যদি নেগেটিভ না হতো তাহলে অবশ্যই আমরা এই মাইনাসের জায়গায় প্লাস দিতাম। তো এবার আমরা কি কাজ করতে পারি, মিউ কমন নিতে পারি। মিউ কমন নিলে থাকবে n1 মাইনাস n2। তো এখানে আমরা যে টোটাল ম্যাগনেটাইজেশনটা পাচ্ছি বা মোট চুম্বকায়ন পাচ্ছি এটা কিন্তু 1 ইলেকট্রন সিস্টেম অর্থাৎ হাইড্রোজেনের জন্য প্রযোজ্য হবে। তো আমরা পরবর্তীতে আরেকটা ম্যাগনেটাইজেশন বের করব, সেটা হচ্ছে একাধিক ইলেকট্রনের জন্য প্রযোজ্য হবে বা একাধিক, যেমন ধরো হাইড্রোজেনের জন্য এটা, আর হিলিয়াম নিয়ন আর্গন ওই যে ম্যাটেরিয়ালগুলো থাকবে সেখানে তো অসংখ্য ইলেকট্রন থাকতে পারে, তো সেই জন্য আমরা আলাদা আরেকটা মোট চুম্বকায়ন বের করব। তো এটা খেয়াল রাখবো যে এটা হচ্ছে একটা ইলেকট্রন সিস্টেমের জন্য মোট চুম্বকায়ন। n দ্বারা গুণ এবং ভাগ করে দিতে পারি, মানে n তো আলটিমেটলি কাটাই যাবে, সেজন্য n/n করতে পারি মিউ n1 মাইনাস n2। তো এখানে n মিউটা রাখবো, n মিউ, আর এই যে ভাগ আকারে nটা এটার সাথেও দিয়ে দিব এটার সাথেও দিয়ে দিব, তাহলে n1 ডিভাইডেড বাই n মাইনাস n2 ডিভাইডেড বাই n হবে। তো খেয়াল করলে দেখবো n1 ডিভাইডেড বাই n হচ্ছে ফ্র্যাকশনাল পপুলেশন অফ লোয়ার স্টেট আর n2 ডিভাইডেড বাই n হচ্ছে ফ্র্যাকশনাল পপুলেশন ইন হায়ার স্টেট। তো এই দুইটার মান কিন্তু আমরা বের করে রাখছি, n1 ডিভাইডেড বাই n এবং n2 ডিভাইডেড বাই n, এই যে এখানে। তো n1 ডিভাইডেড বাই n এর মান e⁻x প্লাস e ইনভার্স x এবং n2 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে e ইনভার্স x e⁻x প্লাস e ইনভার্স x। তো এই দুইটা মান এখানে আমরা বসায় দেব। তো এখানে লেখা আছে n মিউ, n1 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে e⁻x ডিভাইডেড বাই e⁻x প্লাস e ইনভার্স x, আর n2 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে e⁻
মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। তো দুইটা যেহেতু সেম সেম তাহলে আমরা এভাবে লিখতে পারি এন মিউ লসাগু করলে এটা তো সেমই, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স, তাহলে উপরেরগুলা সরাসরি বিয়োগ হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স। তো এই যে এই অংশটুকুর মান হচ্ছে ট্যান হাইপারবোলিক এক্স, তো এটার পরিবর্তে আমরা ট্যান হাইপারবোলিক এক্স লিখতে পারবো এন মিউ ট্যান হাইপারবোলিক এক্স। তো এখানে আমাদের প্রশ্নটা অনেক বড় হয়ে যাচ্ছে যদিও, কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে এখান থেকে শর্টকাটও করতে পারবো। তো আমি পুরোটা করিয়ে দিচ্ছি, তো সেখান থেকে ইচ্ছা করলে কিছু লাইন কমানো যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তো বইয়ের মধ্যে অনেক বেশি শর্টকাট করা, তো আমরা সেটা বুঝতে পারবো না, তো আমাদের বোঝার জন্য অবশ্যই আমাদের পুরোটা দেখতে হবে। তো এখানে আমরা এটাকে এম ইজ ইকুয়াল টু এই অংশটুকুকে 14 নং সমীকরণ দেব। তো যদি এক্স লেস দেন 1 হয়, বা এক্সের মান কত, এক্সের মান আমরা বের করে রেখেছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই টি। তো এই এক্সের পরিবর্তে আমরা এটা লিখতে পারি লেস দেন 1 হয় তবে। তো এখানে আমরা একটু খেয়াল করি, এই যে আমরা সাইন থিটা লিখলাম, এই সাইন থিটার যে কোণটা রয়েছে থিটা, এই থিটা যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে আমরা সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানেও খেয়াল করি, এই যে ট্যান হাইপারবোলিক এক্স, এক্স মানে তো কোণটা, তো এই কোণটা যদি একের থেকে অনেক কম হয় সেক্ষেত্রে আমরা ট্যান হাইপারবোলিক এক্সকে শুধু এক্স লিখতে পারবো। তো এইটাই আমরা লিখবো এখানে যে ট্যান হাইপারবোলিক এক্স ইজ ইকুয়াল টু শুধু এক্স। তাহলে আমরা 14 নং সমীকরণকে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু এন মিউ এক্স। এন মিউ এক্স। তো এক্সের মান কত, এক্সের মান হচ্ছে আমরা বের করে রেখেছিলাম এন মিউ বি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এক্সের মান। এবার এখানে একটু লক্ষ্য করে আমরা 1 নং সমীকরণটা একটু দেখব যে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস জি মিউ ভি জে ফ্যাক্টর, এটার কথা অবশ্যই মনে আছে। আমরা যদি এটার মানটা শুধু নেই তাহলে আমরা কি লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু জি মিউ ভি জে। তো আমরা জি এর মানটা 1 ইলেকট্রনের জন্য, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ইলেকট্রনের জন্য জি এর মানটা কত পাইছিলাম, 2 পাইছিলাম। আবার এখানে জে ইজ ইকুয়াল টু কত লিখছিলাম, হাফ। তো এই যে 2 এবং হাফ যদি এখানে বসায় তাহলে কি হবে, মিউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে জি এর মান, আর জি এর মান হচ্ছে 2, আর সাথে আছে মিউ ভি। তাহলে এই 2 কাটা যাবে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু মিউ ভি লেখা যায়। তাহলে এন মিউ ভি এখানে হবে মিউ ভি বি ডিভাইডেড বাই টি। তাহলে মিউ ভি মিলে হয়ে যাবে মিউ ভি স্কোয়ার, এন মিউ ভি স্কোয়ার, তার সাথে আছে বি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এম। তো এটাকে আমরা 15 নং সমীকরণ দিব, আর এটাই হচ্ছে আমাদের 1 ইলেকট্রন সিস্টেমের জন্য যে চুম্বকায়ন বা ম্যাগনেটাইজেশন সেটা। কিন্তু আমাদের যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে সেটার মধ্যে তো একটা অ্যাটম থাকে না, বা একটা অ্যাটমের ভিতরে 1 ইলেকট্রন থাকে না। আমরা হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম বা অন্য যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেখানে অসংখ্য ইলেকট্রন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ম্যাগনেটাইজেশন বের করতে হবে। সেজন্য আমাদেরকে একটা নতুন ফাংশনের সাথে ইন্ট্রোডিউস হতে হবে। তো সেই ফাংশনটাকে বলা হয় হচ্ছে ব্রিলুইন ফাংশন। আর এই ব্রিলুইন ফাংশনটা মূলত আসে এই 14 নং সমীকরণের ট্যান হাইপারবোলিক এক্সের পরিবর্তে, আর ব্রিলুইন ফাংশনকে প্রকাশ করা হয় বিজে অফ এক্স দ্বারা। তো আমরা একাধিক ইলেকট্রনের জন্য বা একাধিক ইলেকট্রন সিস্টেমের জন্য যে চুম্বকায়নটা বের করব সেটার জন্য আমাদের ব্রিলুইন ফাংশন নিয়ে আসতে হবে। তো আমরা এখানে ব্রিলুইন ফাংশনের পুরো মানটা লিখি। তাহলে আবার ব্রিলুইন ফাংশন বিজে অফ এক্স, ব্রিলুইন ফাংশনকে বিজে অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটা আমাদের মনে রাখতে হবে 2j প্লাস 1 ডিভাইডেড বাই 2j কট হাইপারবোলিক 2j প্লাস 1 ডিভাইডেড বাই 2j। এটা খুবই সহজ মনে রাখাই যে এখানে 2j প্লাস 1 বাই 2j আছে, আর এই কট হাইপারবোলিকের সাথে যে কোণটা সেটাও এই যে এই মানটা এখানে আছে। তারপর হচ্ছে এখানে একটা মান আসবে x,
-1/2j কট হাইপারবোলিক আবার আসবে, এবং এই জায়গায় যে মানটা ছিল এটা কোণের মধ্যে ছিল, আবার এখানে এই জায়গায় যে মানটা থাকবে এটাও এই কট হাইপারবোলিকের সাথে কোণ আকারে থাকবে। তাহলে 1/2j আর সাথে এই এক্সটা থাকবে। এটাকে আমরা 16 নং সমীকরণ দিব, এবং এটা হচ্ছে বিজে অফ এক্স অর্থাৎ ব্রিলুইন ফাংশন। আর এই ব্রিলুইন ফাংশনটা আনতে হয় কারণ হচ্ছে একাধিক ইলেকট্রন সিস্টেমের জন্য। তো এই ব্রিলুইন ফাংশনটা কার পরিবর্তে বসাতে হবে? এই যে tan হাইপারবোলিক এক্স এর পরিবর্তে বসাতে হবে। তাহলে 14 নং সমীকরণটা কি হবে? m = n মিউ এই বিজে অফ এক্স, তারপর আমরা মান বসাবো, বিজে অফ এক্স এর মান বসাবো। তাহলে 14 নং সমীকরণ হবে m = n মিউ বিজে অফ এক্স। তো এটাকে আমরা 17 নং সমীকরণ দিই। এবার আমরা 16 নং সমীকরণ হতে বিজে অফ এক্স এর মানটা বের করব, এবং 17 নং সমীকরণে এই বিজে অফ এক্স এর মানটা বসায় দিব। তো এই বিজে অফ এক্সটা বের করতে হলে আমাদেরকে একটা কন্ডিশন রাখতে হবে। তো সেই কন্ডিশনটা কি? যদি x ভেরি লেস দেন 1, অর্থাৎ x এর মান কত ছিল? মিউ বি ডিভাইডেড বাই kt ভেরি লেস দেন 1 হয়, তবে কট হাইপারবোলিক x হবে 1/x প্লাস x ডিভাইডেড বাই 3। আমরা কট হাইপারবোলিকের যে এক্সপ্রেশন সেটা যদি আমরা এক্সপান্ড করি বা সম্প্রসারিত করি, সেক্ষেত্রে কট হাইপারবোলিক সিরিজের মানটা পাওয়া যায় 1/x প্লাস x/3 মাইনাস x³ / 45 ... এরকমভাবে যাবে। তো হায়ার পাওয়ার যে টার্মগুলো রয়েছে সেগুলোকে আমরা নেগলেক্ট করব, শুধু কট সিরিজের এই যে দুইটা টার্ম রয়েছে 1/x প্লাস x/3, এই দুইটা টার্ম শুধু আমরা রাখবো। কেন? কারণ হচ্ছে x ভেরি লেস দেন হচ্ছে 1, x এর মানটা 1 এর থেকে অনেক কম হওয়ার কারণে আমরা শুধুমাত্র এই কট হাইপারবোলিক x এর দুইটা মানই নিব, 1/x প্লাস x/3। তো এখানে কট হাইপারবোলিক x এর যে মানটা এটা আমরা এই 16 নং সমীকরণে বসায় দিব। তো 16 নং সমীকরণে বসালেই মূলত আমরা বিজে অফ x এর মানটা পেয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি যে 16 নং হবে। তো এখানে আমরা 16 নং সমীকরণটা শুধু লিখে নিলাম। এবার আমরা মান বসাবো। তো 2j + 1/2j লিখব, 2j + 1/2j কট হাইপারবোলিক 2j + 1/2j অফ x, মানে হচ্ছে কট হাইপারবোলিক এই পুরোটা হচ্ছে x। তাহলে কট হাইপারবোলিক x এটার সাথে যদি তুলনা করি তাহলে 1/x প্লাস x/3। তাহলে এটাকে কি লেখা যায়? এই পুরো মানটা কি হবে? 1 ভাগ এই পুরো মানটা হবে। তো সাধারণত এটা উল্টে যাবে, 2jটা উপরে উঠবে এবং 2j + 1টা নিচে নামবে, xটাও নিচে নামবে। তাহলে আমরা আলটিমেটলি মানটা কত পাবো এখানে? যে এই যে 2jটা উপরে উঠে যাবে, মানে 1/x করতেছি আর কি, আর 2j + 1 নিচে নামবে আর xটাও নিচে নামবে। এই যে xটা গুণাকার আছে না, ভাগ হয়ে যাবে। আর এই যে প্লাস, এই প্লাস, তারপর হচ্ছে x/3। x মানে কোনটা? x মানে হচ্ছে কট হাইপারবোলিক x। এইচের সাথে যে মানটা আছে, এইচের সাথে কোন মানটা আছে? এই মানটা আছে, তাহলে এটা পুরোটাই x। তাহলে আমরা এখানে লিখতে পারি x/3, মানে হচ্ছে এই পুরো মানটা লিখব 2j + 1/2j অফ x, আর সাথে কি হবে? 1/ ভাগ আকারে 3 থাকবে, তাহলে এখানে গুণ 3 হবে। তারপর এই অংশটুকুর কাজ শেষ, এই যে এই কট হাইপারবোলিক এই অংশটুকুর কাজ শেষ, মাইনাস এই মাইনাস। তো এটা আমরা ক্লোজ করে দিই। তো এই মাইনাস 1/2j। এবার আমরা কট হাইপারবোলিক সেমভাবে 1/2j অফ x এই অংশটুকুর কাজ করব। তো হাইপারবোলিকের সাথে যে পুরা মানটা থাকে এটাই তো x, তাহলে 1/x প্লাস x/3 এটার মতো করে মান বসাবো। তাহলে x মানে হচ্ছে এটা 1/x মানে হচ্ছে 2j উপরে উঠে যাবে, এই xটা নিচে নামবে। তাহলে আমরা লিখতে পারি এই 2jটা উপরে উঠলো এবং xটা কি হলো? নিচে নামলো। তারপর আছে হচ্ছে প্লাস, এই প্লাস আবার x/3, x মানে হচ্ছে এই পুরা মানটা, মানে x/2j, আর নিচে হবে 3, মানে এই গুণ আকারে 3 হবে, তাহলে নিচে 3 গুণ করে দিতে হবে। এবার আমরা একটু সলিউশন করব। তো এই অংশটুকুকে 2j + 1/2j ঠিক রাখবো, আর এখানে কি হবে? 2j/2j প্লাস 1 অফ x প্লাস এটা 2j প্লাস 1 × x ডিভাইডেড বাই 3 × 6 6j, আর এখানে হবে মাইনাস 1/2j, আর এখানে হবে 2j/x প্লাস x ডিভাইডেড বাই 3 আর 2 গুণ করলে 6j। তো এবার আমরা একটু সমাধান করি, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে 2j + 1/2j এর সাথে কোনটা গুণ হবে? এটা 2j/2j প্লাস 1
ইন্টু এক্স, তারপর হচ্ছে প্লাস, আবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2j প্লাস 1 ডিভাইডেড বাই 2j গুণ হবে 2j প্লাস 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 6j। তারপর এই মাইনাস এখানে দিলাম 1 ডিভাইডেড বাই 2j এটার সাথে গুণ হবে, 1 ডিভাইডেড বাই 2j এটার সাথে গুণ হবে, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 2j গুণ 2j ডিভাইডেড বাই এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1 ডিভাইডেড বাই 2j গুণ এক্স ডিভাইডেড বাই 6j। তো এখানে 2j কাটা যাবে, 2j প্লাস 1 কাটা যাবে, তো থাকবে 1 ডিভাইডেড বাই এক্স। তো 1 ডিভাইডেড বাই এক্স প্লাস এখানে কি কাটা যাবে, 2j প্লাস 1 তাহলে 2j প্লাস 1 হোল স্কোয়ার, আর হবে গুণ করলে 6 আর 2 12, আর যে গুণ করলে জে স্কোয়ার, তার মানে 12j স্কোয়ার, আর সাথে থাকবে এক্স, আর এখানে 2j কাটা থাকবে, মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স থাকবে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই 12j স্কোয়ার। তো প্লাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স কাটা যাবে, তো থাকবে 2j প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12j স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 12j স্কোয়ার, আর সাথে এক্স ছিল, এক্সটা দিয়ে দিব। এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে 4j স্কোয়ার প্লাস 2ab, মানে 2ab, a হচ্ছে 2j, b হচ্ছে 1, তাহলে এখানে হবে 4j প্লাস 1 ডিভাইডেড বাই 12j স্কোয়ার, আর সাথে আছে হচ্ছে এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 12j স্কোয়ার। তো এখানে 12j স্কোয়ার এই 4j স্কোয়ারের নিচেও আছে, 4j এর নিচেও আছে, এবং এখানে 1 এর নিচেও আছে, আবার এই এক্সটা সবার সাথেই আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তার মানে আমরা আলাদা আলাদাভাবে সবগুলা দিয়ে দিব। তো এখানে হবে 4j স্কোয়ার ডিভাইডেড বাই 12j স্কোয়ার অফ এক্স প্লাস এখানে 4j নিচেও আছে 4j ডিভাইডেড বাই 12j স্কোয়ার, আর সাথেও এক্স আছে, প্লাস 1 এর নিচেও আছে 1 ডিভাইডেড বাই 12j স্কোয়ার, সাথে এক্স আছে মাইনাস এক্স ডিভাইডেড বাই 12j স্কোয়ার। খেয়াল করলে দেখবো যে এক্সটা তো গুণাকার আছে, মানে উপরেই আছে, তো এটা আমরা উপরেই দিতে পারি, তাহলে প্লাস এক্স ডিভাইডেড বাই 12j স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 12j স্কোয়ার কাটা যাবে, আর এখানে কি কাটা যায়, এই যে 4j স্কোয়ার কাটা যাবে, এবং কাটাকাটি করলে নিচে থাকবে 3, তাহলে এখানে থাকবে এক্স ডিভাইডেড বাই 3, তো এখানে এক্স ডিভাইডেড বাই 3 থাকবে প্লাস, আর এখানে আমরা যদি দেখি তাহলে 4 এবং 12 কাটাকাটি করলে নিচে 3 থাকবে, আর নিচে j থাকবে, আর উপরে এক্স থাকবে, এক্স ডিভাইডেড বাই 3j। তো আমরা বের করতেছিলাম bj অফ এক্স, তো এখান থেকে এক্স বাই 3 যদি কমন নেই তাহলে কি হবে, এক্স ডিভাইডেড বাই 3 কমন নিলে থাকবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই j। তো এক্স ডিভাইডেড বাই 3, তো এখানে আমরা পাবো হচ্ছে j একের সাথে গুণ হয়ে j প্লাস 1। তো আমরা bj অফ এক্স এর মান পেলাম, এবং bj অফ এক্স এর মান 17 নং সমীকরণে বসাবো। এই যে 17 নং সমীকরণটা হচ্ছে m ইজ ইকুয়াল টু n মিউ bj অফ এক্স, তাহলে আমরা লিখি যে bj অফ এক্স এর মান 17 নং সমীকরণে বসাই, তাহলে পাওয়া যাবে m ইজ ইকুয়াল টু n মিউ bj অফ এক্স এর মান হচ্ছে এটা x ডিভাইডেড বাই 3j প্লাস 1 ডিভাইডেড বাই j। তো আমরা x এর মান জানি, x এর মান কত, x এর মান হচ্ছে মিউ b ডিভাইডেড বাই kt। তো এই x এর মানটা আমরা বসায় দিব এখানে, তো n মিউ b ডিভাইডেড বাই kt, তো নিচে যেহেতু 3 আছে তাহলে 3 kt, আর সাথে আছে j প্লাস 1 ডিভাইডেড বাই j। তো এই যে আমরা মানটা পেলাম m ইজ ইকুয়াল টু n মিউ b বাই 3 kt ইন্টু j প্লাস 1 ডিভাইডেড বাই j, এটা হচ্ছে যে কোনো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য চুম্বকত্ব বা ম্যাগনেটাইজেশন। তো এখানে মিউ v সমান মিউ লেখা যায়, তো আমরা এখান থেকে পাবো মিউ লিখলে এখানে লিখে দিই মিউ v সমান হচ্ছে মিউ, তাই m ইজ ইকুয়াল টু হবে n মিউ যেহেতু মিউ v মিউ হয়ে যাবে তাহলে মিউ স্কোয়ার b ডিভাইডেড বাই 3k j kt j প্লাস 1। এই যেটাকে আমরা এখানে লিখে দিলাম 3j kt j প্লাস 1, এভাবে লেখা যায়। এবার 1 নং সমীকরণে খেয়াল করলে দেখব যে মিউ এর মান আছে মিউ ইজ ইকুয়াল টু মাইনাস জি মিউ ভি j ভেক্টর, তো সেখান থেকে আমরা শুধু মানটা যদি নেই তাহলে আমরা কি পাই, এই যে 1 নং হতে কি পাইছিলাম, 1 নং সমীকরণে খেয়াল করলে দেখব যে মিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস জি মিউ ভি
জে ভেক্টর। তো শুধু মান নিলে হবে জি মিউ ভি জে। তাহলে আমরা এখানে মিউ এর পরিবর্তে কি লিখতে পারি, এন জি মিউ ভি জে স্কোয়ার বি ডিভাইডেড বাই 3 কে টি আর জে প্লাস 1। তাহলে এই পুরাটাকে আমরা কি লিখতে পারি, এই এন জি এর উপর স্কোয়ার মিউ এ পি এর উপর স্কোয়ার জে এর উপর স্কোয়ার। তো এখানে লিখতে পারি এন জি স্কোয়ার মিউ ভি স্কোয়ার জে স্কোয়ার বি ডিভাইডেড বাই 3 কে টি আর হচ্ছে জে প্লাস 1 সাথে আছে। তো এখানে আমরা পাই হচ্ছে এন মিউ ভি স্কোয়ার বি ডিভাইডেড বাই 3 কে টি। তো একটু আমরা সাজায় লিখতে পারি, এই যে এখানে এক্সট্রা কী বাকি ছিল জি স্কোয়ার আর জেটা, কারণ নিচে জে ছিল উপরে জে স্কোয়ার, জে কাটা উপরে একটা জে থাকবে আর জি স্কোয়ার। তো আমরা একটু সাজায় লিখলে পাওয়া যায় জি স্কোয়ার জে আর সাথে আছে জে প্লাস 1। তো এটা কেন আলাদা লিখলাম এটা অবশ্যই আমরা এখন বলবো। তো এই যে এই অংশটুকুর পরিবর্তে আমরা মিউ ইফেক্টিভ স্কোয়ার লিখতে পারি। তো এন মিউ বি স্কোয়ার বি ডিভাইডেড বাই 3 কে টি আর এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখব হচ্ছে মিউ ইফেক্টিভ স্কোয়ার, যেখানে মিউ ইফেক্টিভ ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার জে প্লাস 1। তো এখানে লিখে দেব যেখানে মিউ ইফেক্টিভ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে জি স্কোয়ার জে প্লাস 1। তো এখানে ইফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট। তো এই টার্মটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম, আমরা মাথায় রাখবো। আর এই যে এই মানটা পাইলাম না ম্যাগনেটাইজেশন এম, এটাই হচ্ছে কোয়ান্টাম থিওরি ব্যবহার করে প্যারাম্যাগনেটিকের জন্য ম্যাগনেটাইজেশন। তো এবার আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে চৌম্বক সংবেদনশীলতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বের করা। তো এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বের করার জন্যই আমাদের ম্যাগনেটাইজেশন দরকার পড়ে। আর আমরা কোয়ান্টাম থিওরি ব্যবহার করে এই ম্যাগনেটাইজেশনের মানটা পাইছি হচ্ছে এন মিউ ভি স্কোয়ার ভি ডিভাইডেড বাই 3 কে টি মিউ ইফেক্টিভ স্কোয়ার। তো এবার আমরা এই কাই বা চৌম্বক সংবেদনশীলতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এইচ এই সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা আমাদের কায়ের মানটা বের করে নিব। তো চৌম্বক সংবেদনশীলতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই ইজ ইকুয়াল টু আমরা সূত্রটা জানি এম ডিভাইডেড বাই এইচ। এম হচ্ছে ম্যাগনেটাইজেশন, এইচ হচ্ছে তীব্রতা, চৌম্বক তীব্রতা। তো এম এর মানটা আমরা এখানে বসাই দিই। এম এর মান কত পাইলাম মাত্র এন মিউ বি স্কোয়ার বি ডিভাইডেড বাই 3 কে টি, যেহেতু এইচ ভাগাকার আছে এইচটা এখানে দিয়ে দিব। আর সাথে হচ্ছে মিউ ইফেক্টিভ স্কোয়ার এন মিউ বি স্কোয়ার, আমরা জানি বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ, তাহলে মিউ নট এইচ দিয়ে দিব। আর নিচে আছে হচ্ছে 3 কে টি এইচ আর হচ্ছে মিউ ইফেক্টিভ স্কোয়ার। তো এখানে এইচ এবং এইচ কাটা যাবে, তো থাকবে কি, তো আমরা একটু সাজায় লিখি এই অংশটা, এন মিউ বি স্কোয়ার সাথে আছে মিউ নট মিউ ইফেক্টিভ স্কোয়ার ডিভাইডেড বাই 3 কে। এই যে এটা ডিভাইডেড বাই 3 কে এই অংশটুকু লিখলাম। আর বাকি রইল কি 1 ডিভাইডেড বাই টি, এই অংশটুকু আমরা আলাদা লিখব। একই তো কথা, কিন্তু এখানে দেখা যায় যে এন মিউ ভি মিউ নট মিউ ইফেক্টিভ 3 কে সবাই হচ্ছে কনস্ট্যান্ট। তো খেয়াল করলে দেখবো যে এই যে এন মিউ ভি বোর ম্যাগনেটন, যার মান হচ্ছে ফিক্সড একটা মান আছে বোর ম্যাগনেটনের, যার মান হচ্ছে 9.27 × 10⁻24 টেসলা। আর হচ্ছে এই কে বি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, মিউ ইফেক্টিভ এটাও কনস্ট্যান্ট, এই সম্পূর্ণ মানটা একটা কনস্ট্যান্ট মান। আর এই কনস্ট্যান্ট মানটাকে বলা হয় কুরি কনস্ট্যান্ট, অর্থাৎ এই এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো সি ইজ ইকুয়াল টু হচ্ছে এন মিউ ভি স্কোয়ার মিউ নট মিউ ইফেক্টিভ স্কোয়ার ডিভাইডেড বাই 3 কে। তো এখানে আমরা লিখতে পারি যে এটাকে সি ডিভাইডেড বাই টি। সি মানে কি, যেখানে সি ইজ ইকুয়াল টু কুরি কনস্ট্যান্ট, যেখানে সি ইজ ইকুয়াল টু হচ্ছে এই পুরা মানটা এন মিউ বি স্কোয়ার মিউ নট মিউ ইফেক্টিভ স্কোয়ার ডিভাইডেড বাই 3 কে ইকুয়াল টু হচ্ছে কুরি কনস্ট্যান্ট। তাহলে কাই ব্যস্তানুপাতিক লেখা যায় 1/t, কারণ এই যে এই কনস্ট্যান্টটা উঠে যাবে এবং একটা
সমানুপাতিক চিহ্ন আসবে। তো আমরা দেখতে পাই যে টেম্পারেচারের সাথে কায়ের মানটা হচ্ছে ব্যস্তানুপাতে রয়েছে, যা আমরা ক্লাসিক্যাল থিওরি বা ল্যাঙ্গেভিন থিওরিতেও দেখতে পাই যে এই কায়ের মানটা 1/T অর্থাৎ টেম্পারেচার ব্যস্তানুপাতিক। তো সুতরাং প্যারাম্যাগনেটিক পদার্থগুলোর চৌম্বক সংবেদনশীলতা তাপমাত্রার বিপরীতভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ তাপমাত্রা যদি আমরা বাড়াই সেক্ষেত্রে সংবেদনশীলতা কমে যায় এবং তাপমাত্রা কমালে সংবেদনশীলতা বেড়ে যায় বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বেড়ে যায়। এছাড়া চৌম্বক সংবেদনশীলতা আমরা দেখতেছি এখানে পজিটিভ একটা মান আসছে কায়ের মানটা, তো এটা হচ্ছে একটা ধনাত্মক বা পজিটিভ মান। অর্থাৎ ল্যাঙ্গেভিন থিওরি বা ক্লাসিক্যাল থিওরির সাথে প্যারাম্যাগনেটিকের যে কোয়ান্টাম থিওরি সেটা মিলে যায়।